আজ ১লা জুলাই। এখান থেকে ১ বছর আগে ঠিক এই দিন থেকেই শুরু হয়েছিল ফ্যাসিস্ট শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের পতনের আন্দোলন। যদিও আন্দোলনের প্রথম দিকে যেটা ছিল কোটা সংস্কার আন্দোলন, কিন্তু সেই আন্দোলনের হাত ধরেই একই বছর ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। এই দীর্ঘ সময়, বিশেষ করে ১৬ই জুলাই প্রথম রক্ত ঝরার মধ্য দিয়ে ৫ই আগস্ট পর্যন্ত এই কয়দিন কমপক্ষে ৮৫৮ জন তরতাজা প্রাণ ঝরে গিয়েছিল। তাদের আত্মার প্রতি মাগফিরাত কামনা করছি। এবং এই সময়ে যারা আহত হয়েছিল, অনেকেই দু চোখ হারিয়ে একেবারে অন্ধ হয়ে আছে, তারা এখন পৃথিবীর আলো থেকে বঞ্চিত। আবার কেউ আছে এক চোখ হারিয়ে আর এক চোখ দিয়ে দেখছে, কেউ হাত হারিয়েছে, কেউ পা হারিয়েছে। এমনি ২৬ থেকে ৩০ হাজারের মতো ছেলে মেয়ে এখনো পর্যন্ত এই আহত অবস্থায় তারা বিভিন্ন জায়গায় চিকিৎসা নিচ্ছে, অনেকে চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরেছে। তবে যারা চোখ হারিয়েছে, ২ চোখ, তারা আর কখনোই আলোর মুখ দেখবে না, এমনটাই জানিয়েছেন বিভিন্ন চক্ষু হসপিটালে যারা চিকিৎসাধীন আছেন তাদের ডাক্তাররাই বলেছেন এমন কথা। তো তাদের জন্যেই আমাদের সমবেদনা থাকবে, সহমর্মিতা থাকবে। এবং যারা সন্তান হারিয়েছেন, কেউ পিতা হারিয়েছেন, কেউ স্বামী হারিয়েছেন, তাদের প্রতিও আমাদের সমবেদনা। আজকে এই দিনে দাঁড়িয়ে প্রথমেই যে কথাটা বলতে হয় সেটা হচ্ছে যে একটি স্বৈর শাসক দীর্ঘদিন ধরে জনগণের ঘাড়ের উপর চাপ চেপে বসলে পরে যে ঘটনাটা ঘটে, তার একটা বিস্ফোরণ বা বহিঃপ্রকাশ ঘটেছে গত বছর জুলাই আগস্ট অভ্যুত্থানের মধ্য দিয়ে। প্রথমে যে আন্দোলনটা ছিল কোটা সংস্কার আন্দোলন, কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যেই সেটা ছিল সীমাবদ্ধ। সেটা পরবর্তীতে পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন স্কুল কলেজে এটা ছড়িয়ে পড়ে। তবে সবচেয়ে বিস্ফোরণ ঘটে সেই দিন, যেদিন শেখ হাসিনা গণভবনে একটি প্রেস কনফারেন্স করে বলেছিলেন, মুক্তিযোদ্ধার সন্তানরা চাকরি পাবে না তো পাবে কি রাজাকারের নাতিপুতিরা। এই বক্তব্য দেওয়ার সঙ্গে সঙ্গে, সেটা ছিল ১৩ই জুলাই, ওই রাতেই তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা হল থেকে বেরিয়ে এসেই তারা স্লোগান তুলেছিল, চাইতে এলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। কে বলেছে? স্বৈরাচার, স্বৈরাচার। এই যে স্লোগান, সেই স্লোগানের মধ্যে ছিল এক ধরনের ক্ষোভ, আক্ষেপ, যেটা বুমেরাং হয়ে যায় শেখ হাসিনার জন্য। এবং এরপরেই বিশ্ববিদ্যালয় থেকেই শুরু হয়ে যায় আন্দোলন সংগ্রামের নতুন ডাক। এবং ১৬ই জুলাই ছিল প্রথম ডাক যে সারা দেশে কমপ্লিট শাটডাউন। আর সারা দেশেই যখন এই আন্দোলন ছড়িয়ে পড়ল, প্রথমেই আমরা দেখলাম সকালবেলা সেই পুলিশের উদ্ধত রাইফেলের সামনে বুক চেতিয়ে দাঁড়ালেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের মেধাবী ছাত্র আবু সাইদ। মুহূর্তের মধ্যে তার বুক ঝাঁঝরা হয়ে গেল এবং তিনি লুটিয়ে পড়লেন মাটিতে। এর মধ্য দিয়েই সেই আন্দোলন এক ধরনের রক্তঝরা আন্দোলনেই রূপ নিল। একই দিন দেশের বিভিন্ন জায়গায়, একই দিনেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একই রকম গুলি চালানো হয়েছিল। সেখানে ছাত্রদলের অসীম আকরাম, তিনিও নিহত হয়েছিলেন। এমনি করে মাত্র ১৫ দিনের ব্যবধানে বাংলাদেশের মতো একটি জায়গায় ৮৫৮ জন মানুষ নিহত হলো, একেবারেই মারণাস্ত্র দিয়েই গুলি করে। কখনো রাজপথে, কখনো বাড়ির ছাদের উপরে, অলিতে গলিতে গুলি চালানো হয়েছিল। তো এই বিষয়টি শুধুমাত্র যে তারা আন্দোলন সংগ্রাম ঠেকানোর জন্যেই করেছিল সেটা পরিষ্কার। কেননা শেখ হাসিনা শেষ দিকে এসে বলেছিলেন যে এই আন্দোলন এখন আর কোটা সংস্কার আন্দোলন নেই, এই আন্দোলন এক দফার আন্দোলনে রূপ নিয়েছে। এবং এর পেছন থেকে কলকাঠি নাড়ছে কয়েকটি ছাত্র সংগঠন। তিনি নাম ধরেই বলেছিলেন ছাত্রদল, ছাত্র শিবির, তারপরে যারা আরও নাকি জঙ্গিবাদী ছিল তারাই তার এই আন্দোলনে শরিক হয়েছে। তো শেখ হাসিনা ওই দিন থেকেই ১৬ই জুলাইয়ের পর থেকে একেবারে ওই ১৫ দিনের মধ্যে এত লোককে হত্যা করার পাশাপাশি এমন ধরপাকড় শুরু করে দিলেন যে প্রায় ১৫,০০০ বিএনপি সহ বিরোধী দলের নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করা হয়েছিল। তাদেরকে আন্দোলন থামানোর জন্যই এই কাজটি করা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত তার গদি তিনি টিকিয়ে রাখতে পারেন নাই। জনগণের রুদ্র রোষে তাকে বিদায় নিতে হয়েছিল। সেই আন্দোলন
যে যেভাবেই ব্যাখ্যা করুক না কেন, বাংলাদেশ থেকে একটি ফ্যাসিবাদের বিদায় হয়েছিল এবং সাথে সাথে মানুষ একেবারে মুক্ত পরিবেশে কথা বলার সুযোগ পেয়েছিল, স্বাধীনভাবে চলাফেরা, সমস্ত কিছু। যে এর গত 15 বছর ধরে গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, আয়নাঘর, বীভৎস যত ঘটনা ঘটেছে সবই গত 15 বছরেই ঘটেছে, 15-16 বছর ধরে ঘটেছে। তো এইটার বহির্প্রকাশ যখন এই অভ্যুত্থানের মধ্য দিয়ে ঘটলো, তখন তারা তো বিদায় নিয়ে এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি গত 1 বছরে বিভিন্নভাবে শেখ হাসিনা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কথা বলছেন, তার নেতাকর্মীদেরকে লেলিয়ে দিচ্ছেন, বিভিন্ন কর্মসূচি পালন করার জন্য বলছেন। তো এই ফ্যাসিবাদ একবার বিদায় নিলে সহজে সেটা আর ফেরত আসে না। পৃথিবীর বিভিন্ন জায়গায় আমরা দেখেছি হিটলারের নাৎসি বাহিনী যখন বিদায় নিল, এরপরে কিন্তু আর সেই নাৎসি বাহিনীর আর কোনো সন্ধান মেলে নাই, তারা ফেরত আসতে পারে নাই। ইতালির মুসোলিনি যখন বিদায় নিলেন, ঠিক একইভাবেই তার দল বল সাঙ্গপাঙ্গ যারা ছিল সবাই বিদায় নিয়েছিল। ফ্যাসিবাদের বিদায় ঠিক এমনিভাবেই হয়। তো তারা আর ফেরত আসে নাই, তার কারণ ইউরোপে তারা আর কোথাও কোনো আশ্রয় নিতে পারে নাই। কিন্তু বাংলাদেশের ভূ রাজনীতিতে এই আওয়ামী লীগকে টিকিয়ে রাখার জন্য পার্শ্ববর্তী দেশ ভারত যেভাবে একেবারে আগলে রাখে, এরকমটি আর কোনো দেশেই, কোনো জায়গায়, কোনো মহাদেশেও পর্যন্ত দেখা যায় না। বাংলাদেশের যারা সক্রিয় আওয়ামী লীগের নেতাকর্মী, তারা বেশিরভাগ, অন্তত 75 থেকে 80-90% নেতাকর্মী এখন ভারতে অবস্থান করছে। তাদের কারণ নেই কোনো পাসপোর্ট, নেই ভিসা, কিন্তু তারা সেখানে অবস্থান করছেন এবং একইভাবে শেখ হাসিনাকেও তারা প্রশ্রয় দিয়েছেন। শুধুমাত্র শেখ হাসিনাকে না, তারা এর আগেও তিব্বতের দালাই লামাকেও তারা একইভাবেই আশ্রয় দিয়ে রেখেছেন। কারণ তারা মনে করেন যে তাদেরকে আবার মনে হয় কোনো না কোনোভাবে ফেরত পাঠানো যেতে পারে এবং তারা সেটা বিশ্বাস করে। তো বাংলাদেশের ক্ষেত্রে এখন যে অবস্থাটা তৈরি হয়েছে, অতি দ্রুত বাংলাদেশের যে পরিস্থিতি, যে ঐক্যবদ্ধভাবে সারা দেশের মানুষ একটা আন্দোলন সংগ্রাম করেছিল ফ্যাসিবাদ মুক্ত পরিবেশ ফিরিয়ে আনার জন্যে, এবং আওয়ামী লীগের বিরুদ্ধে যে আন্দোলন সংগ্রাম করেছিল, সেই ঐক্যে যেন কেন আবার একটু ফাটল ধরেছে। এই ফাটল অতি দ্রুত নিরসন করা দরকার। কখনো কখনো সংস্কারের কথা বলা হচ্ছে, কখনো কখনো নির্বাচন ডিলে করার বা প্রলম্বিত করার একটা চেষ্টা চলছে। এর মধ্য দিয়ে এক ধরনের ষড়যন্ত্রকারী যারা থাকে, তারা সারাক্ষণ কিন্তু ব্যতিব্যস্ত থাকে যে কিভাবে যে শান্তিপূর্ণ যে পরিবেশ আছে, এই পরিবেশটা নস্যাৎ করা যায়। এর জন্য তারা নানাভাবে ষড়যন্ত্র করতে থাকে। বাংলাদেশের এখন পরিস্থিতি ঠিক ওই পর্যায়ে চলে আসছে। তারা এখন বাংলাদেশের মানুষের মধ্যে বা রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি ফাটল ধরানোর চেষ্টা চালানো হচ্ছে। এই ফাটল ধরালে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে কিন্তু প্রশ্ন দেখা দিতে পারে। বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে শুধুমাত্র হটিয়েছে, বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে হটিয়েছে একটিই কারণ, যে আওয়ামী লীগের নেতৃত্ব বা সরকার ক্ষমতায় টিকে থাকার জন্যে প্রতিবেশী ভারতকে তারা এমনভাবে সুযোগ সুবিধা দিয়ে রেখেছিল যে তারাই সুযোগ সুবিধাগুলো পাইলে পরে বাংলাদেশে আর জনগণের প্রতি কোনো রকম খেয়াল রাখার দরকার হয় না। এর একটা ঘটনা আমরা কিন্তু কয়েকদিন আগে ভারতের পার্লামেন্টে এই অবস্থাটা দেখেছি। সেখানে বাংলাদেশের সঙ্গে তারা এখন বলতে চাচ্ছে যে বাংলাদেশের সঙ্গে একটা সম্পর্কের অবনতি ঘটেছে। এই গত 1 বছরেই তারা পরিসংখ্যান দিয়ে বলতে চাচ্ছে গত 1 বছরেই এই সম্পর্কের হানি ঘটেছে, অবনতি ঘটেছে। কিন্তু বিগত 15-16 বছরে যদি তাদের উন্নতি হয়ে থাকে, তাহলে বুঝতে হবে যে বাংলাদেশ এখন সঠিক পথেই আছে। বাংলাদেশের সঙ্গে যদি সম্পর্কের উন্নতি ঘটাইতে হয়, তাহলে বাংলাদেশের মানুষের সঙ্গে তাদের সম্পর্ক গড়তে হবে, বাংলাদেশের মানুষের স্বার্থ দেখতে হবে। বাংলাদেশের একটি রাজনৈতিক দলের সঙ্গেই শুধুমাত্র সম্পর্ক রাখলে তাদের উন্নতি, এই সম্পর্কের উন্নতি ঘটানো সম্ভব নয়। আমরা এখন যে পর্যায়ে এসেছি, তাতে করে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার যে পথে এগিয়ে যাচ্ছে, আমরা আশা করছি যে অতি দ্রুত বাংলাদেশের বিভিন্নভাবে যে একটা স্থিতিশীল পরিবেশ এখনো পর্যন্ত বজায় রয়েছে, যত দ্রুত সম্ভব সংস্কার, বিচার এবং একইভাবে বলবো জুলাই সনদ
প্রণয়ন করা এবং সেটাও স্বাক্ষরিত হওয়া দরকার। সবগুলো মিলিয়ে বাংলাদেশে যারা আন্দোলন করেছে, যারা আন্দোলনের সহযোগী ছিল, সবাই যাতে একমত হয়ে একটি কাজ সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে, এরকম একটা জায়গায় যাওয়া উচিত এবং বাংলাদেশে গণতন্ত্র আবার প্রতিষ্ঠিত হোক, বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে চলাফেরা করতে পারুক, বাংলাদেশের মানুষ মত প্রকাশের স্বাধীনতা ফিরে পাক। এটাই থাকুক আমাদের প্রত্যাশা গত 1 বছরের মধ্যে আমরা যেটা চেয়েছি। আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই। পরবর্তীতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ চ্যানেল জেডের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।